নমস্কার, আমি নিলয় শীল। আপনারা শুনছেন ইনো ইনসাইড বাংলা। আজকের আমাদের টপিক হলো একটা সাধারণ ঘাস, সেটা কিভাবে যদু ডাইনেস্টি বা শ্রীকৃষ্ণর যে বংশ ছিল সেই বংশের পতনের কারণ হয়ে উঠল। সেটাই জানতে গেলে দেখতে হবে ইনো ইনসাইড বাংলার আজকের ভিডিও। তাহলে সঙ্গে থাকুন ইনো ইনসাইড বাংলা। এক ধরনের ঘাস হয় যেটা পৃথিবীর অনেক জায়গায় পাওয়া যায়। গুজরাটে দ্বারকা, যেখানে শ্রীকৃষ্ণর শেষ জীবনটা কাটিয়েছিলেন, সেখানেও এই ঘাস পাওয়া যায়। এই ঘাসগুলো জেনারেলি যে কোনো জলাশয়ের পাশে হয়ে থাকে। এই গাছগুলোকে অনেক সময় বাংলাতে হোগলা গাছও বলা হয়। এই ঘাসগুলোর নাম হচ্ছে একেরা গ্রাস। এদের সায়েন্টিফিক নেম হচ্ছে টাইফা এলিফ্যান্টিনা। আপনারা হয়তো সবাই ভাবছেন যে আজকে কি হলো, হঠাৎ করে এই ঘাস বা এই সমস্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে। আসছি, এই ঘাসটার সঙ্গেই রিলেটেড হচ্ছে আজকে আমাদের টপিক, দ্য গ্রাস হুইচ কজ দ্য ডাউনফল অফ দ্য যদু ডাইনাস্টি। এখন আমরা যাচ্ছি তাহলে মাইথোলজি বা একটু হিস্ট্রির দিকে যাওয়া যাক। মহাভারতের মৌসলা পর্বতে লেখা আছে যে শ্রীকৃষ্ণ শেষ জীবনটাতে কিভাবে কাটিয়েছিলেন এবং যে যদু ডাইনাস্টি বা যাদব ডাইনাস্টি যেটা, সেইটা কিভাবে পতন হয়েছিল। সময়টা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধের আগে, যখন শ্রীকৃষ্ণ এবং বলরাম ওনারা পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে। অর্থাৎ সেখানে পৃথিবীর মধ্যে কিভাবে শান্তি বজায় রাখা যায় বা পৃথিবীর মধ্যে কিভাবে সব মানুষের মধ্যে একটা ভালো সম্পর্ক, সম্প্রীতি, একটা রিলেশন তৈরি করা যায়, ওনারা সেই দিকে মাথা ঘামাচ্ছেন এবং পৃথিবীতে অনেকটাই সেই জিনিসটা হয়ে এসেছে। কিন্তু শ্রীকৃষ্ণের একটা চিন্তা ওনার মাথায় ঢুকলো, সেটা হচ্ছে যে আমার যে যদু বংশ রয়েছে তারা কিন্তু ভবিষ্যতে এই পৃথিবীটা যে ভালো জিনিসটা বা আমরা যে স্টেবিলিটিটা তৈরি করে দিয়ে যাব, সেই স্টেবিলিটিটা মেনটেন করার উপযোগী হবে না। তিনি কেন এটা ভেবেছিলেন? তিনি এটা ভেবেছিলেন তার বেশ কিছু কারণ ছিল। সেটা হচ্ছে উনি দেখেছিলেন যে ওনার সন্তান সন্ততিরা ঠিক ডিসিপ্লিন নয়, বা তারা ঠিক ভালো জিনিস মন্দ জিনিসের যে ডিফারেন্স বা কনসিয়েন্স, সেইগুলো ওনাদের অতটা ছিল না, যার জন্য তারা খুবই উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন, এবং যেটা শ্রীকৃষ্ণ এবং বলরাম দুজনেরই চিন্তার বিষয় হয়ে উঠেছিল যে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে এই পৃথিবীর মধ্যে যে শান্তি বজায় রাখতে সক্ষম হবে। কিন্তু এই প্রশ্নের উত্তর গান্ধারী দিয়ে গেছিলেন। গান্ধারী যখন কুরুক্ষেত্র যুদ্ধের শেষে গান্ধারী যখন শ্রীকৃষ্ণকে অভিশাপ দিচ্ছেন যে তুমিও তোমার যত সন্তান সন্ততি আছে সেই সন্তান সন্ততির বিয়োগ বা পুত্র বিয়োগের শোক তোমাকে শেষ জীবনে পেতে হবে, এই যখন অভিশাপটা শ্রীকৃষ্ণকে গান্ধারী দিচ্ছেন, তখন কিন্তু শ্রীকৃষ্ণ মনে মনে দুঃখী হওয়ার থেকে বা ওনার খারাপ লাগার থেকে উনি খুশি হয়েছিলেন। কেন? কারণ তিনি তার উত্তর পেয়েছিলেন যে কিভাবে তার যে যদু ডাইনাস্টি বা যদু বংশ কিভাবে ধ্বংস হবে, সেইটার উত্তর তিনি পেয়েছিলেন। আমরা জানি যে 36 বছর পরে, অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার 36 বছর পরে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন। কিন্তু উনি দেহত্যাগ করার আগে কি ঘটেছিল সেটাই আমি আজকে আপনাদের শোনাব। শ্রীকৃষ্ণর রাজত্ব নগর অর্থাৎ দ্বারকা, ওখানে উনি শাসন করছেন এবং হি হ্যাড এ কিংডম, এবং সেখানে প্রচুর লোকজন থাকে, সবাই ভালো থাকে, সবাই নিজে একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করে, সবই ঠিক চলছিল। এমন সময় বেশ কিছু ঋষি, যেমন ঋষি গৌতম, ঋষি দুর্বাসা, ঋষি বিশ্বামিত্র এবং ঋষি নারদ একদিন শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এলেন। শ্রীকৃষ্ণর বেশ কিছু পুত্র ছিল এবং তার মধ্যে যে সব থেকে উল্লেখযোগ্য তার নাম হচ্ছে সাম্বা। সাম্বা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং রানী জাম্বতীর পুত্র ছিলেন এবং সেই সাম্বা খুবই সুদর্শন ছিলেন। তো যখন সেই সমস্ত ঋষি শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এলেন এবং বাক্যালাপ করতে এলেন, তার ছেলে সাম্বা এবং তার অন্যান্য ছেলেরা ভাবলেন সেই ঋষিদের সঙ্গে একটা মজা করা যাক। তারা কি করলেন, সাম্বাকে একটা
মহিলার বেশ দিলেন, অর্থাৎ শাড়ি টাড়ি পরিয়ে ওনাকে মহিলা সাজানো হলো এবং বেশ কিছু কাপড় চোপড় ওনার পেটের এখানে বেঁধে দেওয়া হলো, যাতে বোঝা যায় যে উনি অন্তঃসত্ত্বা বা উনি প্রেগনেন্ট। এবারে ওনারা সেই ঋষিদের কাছে গেলেন, গিয়ে বললেন, আচ্ছা বলুন তো, আমার যে সন্তান আসতে চলেছে সে ছেলে হবে না মেয়ে হবে? এই জিনিসটা ওনারা কেন করলেন? ওনারা টেস্ট করতে চাইলেন যে সেই ঋষিদের আদৌ কোনো অলৌকিক ক্ষমতা আছে কি নেই। কিন্তু ঋষিদের তো অলৌকিক ক্ষমতা থাকেই, এবং তারা খুব সহজেই বুঝতে পেরে গেলেন যে তাদের সঙ্গে খুব সিরিয়াস একটা মজা করা হচ্ছে। তারা যখন বুঝে গেলেন যে তাদের সঙ্গে মজা করা হচ্ছে, তারা প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে সেই সাম্বাকে অভিশাপ দিলেন যে তুমি যে নাটকটা আমাদের সামনে করছো বা যে মজাটা আমাদের সামনে করছো, যে তুমি প্রেগনেন্ট একজন মহিলার বেশ ধরে এসে আমাদের সঙ্গে যে মজাটা করছো, সেই মজাটার জন্য তোমাদেরকেও বা তোমাকেও আমি সেই অভিশাপ দিচ্ছি যাতে করে সত্যি সত্যিই তুমি প্রেগনেন্ট হও এবং তোমার গর্ভ থেকে একটি লোহার দণ্ড ডেলিভার হবে। একটা অদ্ভুত একটা উনি অভিশাপ দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু এটার কনসিকোয়েন্স সত্যিই খুব খারাপ হয়েছিল। কিন্তু সেই সময়ে সেই যারা ওনাদের সঙ্গে মজা করছিলেন, অর্থাৎ কৃষ্ণর যে ছেলেরা, তার মধ্যে যে সাম্বাও ছিল, তারা কিন্তু ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়। তারা সেখান থেকে চলে যায় হাসি মজা করতে করতে, যে ঋষিরা অদ্ভুত একটা আমাকে অভিশাপ দিয়েছে, এই অভিশাপ কি আর ফলবে, এই করবে, যাই হোক যথারীতি ঋষিদেরকে আন্ডার এস্টিমেট করেন এবং সেখান থেকে চলে যান। অদ্ভুতভাবে পরের দিন সত্যি সত্যি সাম্বা অনুভব করলো যে ওর পেটে প্রচণ্ড ব্যথা উপস্থিত হয়েছে এবং সেটা একটা লেবার পেন ছিল। একটা অদ্ভুত ব্যাপার, একটা পুরুষ মানুষের একটা লেবার পেন এসে উপস্থিত হলো, যেটা খুবই স্ট্রেঞ্জ। এবং সত্যি সত্যি তিনি একটা লোহার একটা দণ্ডকে জন্ম দিলেন অদ্ভুতভাবে। এইবারে তো বাকি ভাইরা এবং সাম্বা নিজেও প্রচণ্ড ভয় পেয়ে গেল যে সে কি, আমরা এত বড় ওনাদেরকে আন্ডার এস্টিমেট করছিলাম, হ্যাঁ, কিন্তু ওনারাই আমাদেরকে এরকমভাবে অভিশাপ দিলেন এবং সেই অভিশাপটা সত্যি সত্যি ফলেও গেল। তখন ওনারা খুব ভয় পেয়ে গেলেন। ওনারা যখন খুব ভয় পেয়ে গেলেন তখন ছুটে চলে গেলেন উগ্রসেনের কাছে। উগ্রসেন হচ্ছে ওনাদের বা কৃষ্ণের সন্তানদের দাদু। উগ্রসেন কথাটা তো শুনে প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন যে সে কি, এটা কি করে সম্ভব, বা যখন হয়েছে তখন কিভাবে তোমরা এটা থেকে নিস্তার পাবে। উনি একটা উপায় বাতলে দিলেন। সেই উপায়টা কি? উপায় উনি বললেন যে যে লোহার দণ্ডটা বেরিয়েছে সেই লোহার দণ্ডটাকে গুঁড়ো গুঁড়ো করে একদম পাউডার বানিয়ে সমুদ্রে তোমরা ফেলে দাও এবং তবেই তোমরা কিন্তু নিস্তার পাবে। এরপরে কি হলো, কৃষ্ণের সব ছেলেরা মিলে সেই লোহার দণ্ডটাকে গুঁড়ো 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 করে একদম মিহি পাউডারের মতন বানালো, এক্সেপ্ট একটা পিস, একটা ট্রায়াঙ্গুলার পিস, সেটা কিছুতেই গুঁড়ো করা যাচ্ছিল না, সেটা প্রচণ্ড শক্ত ছিল। তবে যাই হোক, ওনারা কি করলেন, সেই সমস্ত গুঁড়ো লোহাটাকে নিয়ে গিয়ে দ্বারকার কাছে আরবিয়ান সিতে গিয়ে ছড়িয়ে দিলেন, যাতে করে আর কোনো চিন্তা না থাকে। আবার তারা ফিরে এলেন এবং যথারীতি ফিরে আসার পরে আবার সেই লাইফস্টাইলে ফিরে গেলেন, অর্থাৎ তারা বিশৃঙ্খল লাইফস্টাইলে ফিরে গেলেন। এবং ভবিতব্যকে তো আটকানো সম্ভব নয়। সেই যে গুঁড়োগুলো, সেই লোহার চূর্ণগুলো যেগুলো সমুদ্রে ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেগুলো সমুদ্রের ঢেউতে আস্তে 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 এসে দ্বারকার পাশে যে সমুদ্র তট আছে, শিশোর আছে, সেখানে এসে জমা হতে থাকে এবং সেই প্রত্যেকটা কণা থেকে একটি করে ঘাস জন্মায়, যে ঘাসের কথাটা আমি ভিডিওর প্রথম দিকে বললাম। এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে ঘাসগুলো কেন যদু ডাইনেস্টির ডাউনফলের কারণ। আমরা সেই প্রসঙ্গে আস্তে আস্তে আসছি, আমাদের সঙ্গে থাকুন। কিছুদিন পরে দেখা গেল যে দ্বারকা নগরীতে কিছু খারাপ জিনিস হতে শুরু করলো, অর্থাৎ কিছু ওমিনাস সাইন শ্রীকৃষ্ণ নিজে দেখতে পেলেন। তিনি যে একটা শান্তি বা একটা স্টেবিলিটি বজায় রাখতে চেষ্টা করেছিলেন পুরো দুনিয়াতে, সেই জিনিসটা থেকে সেই দ্বারকা নগরীটা
আস্তে আস্তে এক্সক্লুডেড হতে থাকলো, অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে সামথিং ইজ রং এবং মনে হচ্ছে যে কিছু খারাপ জিনিস আসতে চলেছে। তখন শ্রীকৃষ্ণ ওনার সন্তান সন্ততিদের এবং দ্বারকা নগরীতে যতজন ছিলেন সবাইকে নিয়ে বললেন যে চলুন আমরা প্রভাস ক্ষেত্রেতে যাই। প্রভাস ক্ষেত্র হচ্ছে একটা জায়গা যেখানে পুরো দেশ থেকে অনেকেই সমুদ্র স্নান করতে আসে। বলা হয় সেখানে সমুদ্র স্নান করলে অনেক পাপ মুক্ত হয়। তো শ্রীকৃষ্ণ এবং তার সমস্ত সন্তান সন্ততি এবং ওনার পুরো বংশে যতজন জীবিত ছিলেন তারা সবাই সেখানে এলেন, এসে ওখানে স্নান করলেন এবং নিশি যাপন করলেন। কয়েকদিন হলো, এরপরে আসল ঘটনাটা শুরু হলো। সেদিন রাত্রিরে কি হলো, সবাই খুব মদ্যপান করেছিলেন এবং কেউই সুস্থ ছিলেন না। মানে আমার বক্তব্য হচ্ছে সবাই সেদিনকে দে ওয়্যার ইনটক্সিকেটেড এবং কে কি বলছে কে কি বলছে না এইটা নিয়ে কারোর কোনো রকম মাথা ব্যথা ছিল না। সমস্যাটা শুরু হলো তাদের ভাইদের মধ্যেই একটা কথোপকথনে। কি কথোপকথন? সাত্যকী এবং কৃতবর্মা এনারা ছিলেন যাদবদের কমান্ডার এবং আমরা অনেকেই জানি সাত্যকী এবং কৃতবর্মা দুজনে কৌরব এবং পাণ্ডবদের হয়ে কুরুক্ষেত্র যুদ্ধ করেছিলেন। সাত্যকী করেছিলেন পাণ্ডবদের সঙ্গে, মানে সাত্যকী পাণ্ডবদের পক্ষে লড়েছিলেন এবং কৃতবর্মা কৌরবদের পক্ষে লড়েছিলেন। কিন্তু সেদিন কথোপকথনে নিজেদের মধ্যে একটা বাক বচসা তৈরি হয় এবং এই বাক বচসার জন্য সাত্যকী এবং কৃতবর্মার মধ্যে তুমুল মারামারি হতে থাকে। অদ্ভুতভাবে এই যে পুরো যাদব পরিবার এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। কেউ কেউ সাপোর্ট করলো সাত্যকীকে, কেউ কেউ সাপোর্ট করলো কৃতবর্মাকে এবং নিজেরাই নিজেদের মধ্যে প্রচণ্ডভাবে তুমুলভাবে একটা যুদ্ধে লিপ্ত হয়ে গেল। এ ওকে মারছে, ও ওকে মারছে, এরকমভাবে চলতে থাকলো। ঠিক সেম জিনিসটা যেটা হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধের সময়। কিন্তু যেহেতু ওনারা একটা পবিত্র স্নান করতে এসেছিলেন সেহেতু ওনাদের কাছে অত অস্ত্রশস্ত্র সেরকম ছিল না। কিন্তু ওরা দেখলেন যে সমুদ্রের ধারে যে ঘাসগুলো হয়ে রয়েছে বা যে ঘাসের কথা আমি বলছিলাম একেরা গ্রাস, সেই গ্রাসগুলো পাতাগুলো খুব সরু এবং ধারে বেশ শার্প হয়, ছোটো 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 কাঁটা থাকে। অর্থাৎ সেই পাতাগুলো যদি কারোর গায়ে জোরে সজোরে আঘাত করা যায় তাহলে কিন্তু সেই জায়গাটা কেটে যায়, ব্লেডের মতন হয়ে যায়। ওনারা আশেপাশে কোনো অস্ত্রশস্ত্র না পেয়ে সবাই কী করলেন, সেই ঘাসগুলোকে ছিঁড়লেন, ছিঁড়ে নিজেদের মধ্যে মারামারি করতে থাকলেন এবং সেই মারামারিতেই আস্তে আস্তে এক একজন করে মরতে 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 বলা হয় 10 লক্ষ লোক সেখানে মারা গেছিলেন। অদ্ভুতভাবে শ্রীকৃষ্ণ এবং বলরাম বেঁচে থাকা সত্ত্বেও তাদের নিজেদের সন্তান সন্ততির মধ্যে যে যুদ্ধ হয়ে চলেছে সেটাকে ওনারা থামাতে পারেননি। ওনারা দেবতা হতে পারেন কিন্তু এতটাই অপারগ ছিলেন যে ওনারা কিন্তু সেই যুদ্ধ থামাতে পারেননি এবং সেই কারণেই এই ইনসিডেন্টের পরেই যদু ডাইনাস্টি সেখানেই শেষ হয়ে যায়। শ্রীকৃষ্ণ এবং তার কিছু রানীরা বেঁচেছিলেন শুধুমাত্র এবং তাদেরকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা খবর পাঠালেন বা একটা মেসেঞ্জারের থ্রু দিয়ে খবর পাঠালেন ইন্দ্রপ্রস্থতে যে তুমি আমাদেরকে উদ্ধার করো এবং আমাদের যতজন আর বেঁচে রয়েছে তাদেরকে তুমি দয়া করে ইন্দ্রপ্রস্থে নিয়ে যাও এবং ওনাদেরকে সেভ করো। উনি এটাও বলেন যে আর নেক্সট 7 ডেজের মধ্যে অর্থাৎ আগামী 7 দিনের মধ্যে পুরো দ্বারকা নগরীটা সমুদ্রের তলায় চলে যেতে চলেছে, অর্থাৎ এই 7 দিনের মধ্যেই তোমাকে যা করার করতে হবে। এই খবর পেয়ে অর্জুন নিজে এসে ওনাদের যারা বেঁচে ছিলেন অর্থাৎ সেই রানীরা এবং আরও কয়েকজন যারা বেঁচে ছিলেন, খুব মুষ্টিমেয় কয়েকজন যারা বেঁচে ছিলেন যারা যুদ্ধে লিপ্ত হননি, তাদেরকে নিয়ে ইন্দ্রপ্রস্থে চলে যান এবং কৃষ্ণ সেখানেই রয়ে যান। অনেক আর্কিওলজিস্ট এখনও বিশ্বাস করেন যে দ্বারকা নগরী যেটা ছিল সেটা সমুদ্রের ওপরেই ছিল, সেটা তখন আস্তে আস্তে সমুদ্র গর্ভে চলে যায়। এখনও যদি ডিপ ডাইভ করা হয় অনেক রকম জিনিস দেখতে পাওয়া যায় যেগুলো প্রমাণ করে যে হয়তো দ্বারকা নগরীটা অ্যাকচুয়ালি সমুদ্রের ওপরেই ছিল, কিন্তু এই গান্ধারীর অভিশাপ এবং শ্রীকৃষ্ণ মারা যাওয়ার পরে সেই 7 দিনের মধ্যে সমুদ্রের জল এসে সেই
পুরো যে নগরটা, দ্বারকা নগরটা সমুদ্রের তলায় চলে যায়। তাহলে আজকের ভিডিওতে আমরা কি বুঝলাম বা কি দেখলাম, সেটা হচ্ছে যে কিছু ঘাস, যেটাকে বলে একেরা গ্রাস বা আমরা বাংলায় হোগলা বলে থাকি, সেই ঘাসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইউজড হয়েছিল অ্যাজ আ ওয়েপন টু কিল ইচ আদার। নিজেরা নিজেদের মধ্যে, অর্থাৎ যদু ডাইনেস্টিতে যে রয়েছিল যারা মানুষরা ছিলেন, তারা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হলেন এবং সেই ঘাস ছিঁড়ে ছিঁড়ে একে অপরকে মেরে নিজেদেরকে হত্যা করলেন, এবং সেই ঘাসই আলটিমেটলি এই যে যদু ডাইনেস্টি শেষ হয়ে যাওয়ার পেছনে একটা ওয়েপন হিসেবে আমাদের সামনে উঠে এলো। আজকের ভিডিওতে সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদেরও দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলে তো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেলটাও বাজিয়ে দেবেন, যাতে করে ভবিষ্যতে বা ইন ফিউচারে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তাহলে আপনাদের কাছে ডিফল্ট নোটিফিকেশান চলে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন ইনো ইনসাইট বাংলা।